ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। সরকারের ক্ষমতায় আসার পরই দুই দফায় জ্বালানির দাম বৃদ্ধির পর পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। এই বাড়তি দামের চাপ পড়বে সব শ্রেণীর গ্রাহকের উপর। বাদজানি গ্রামের প্রান্তিক ও নিম্নয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরাও। এতে পিডিবির আয় বাড়লেও ভর্তুকি কিন্তু দিতেই হবে। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বিদ্যুতের বাড়তি দামে অর্থনীতির নাভিশ্বাস। আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ। দুজনকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই আমরা শামস মাহমুদ আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে, আমরা একজন সাবেক ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে জ্বালানির দাম বেড়েছে, আমরা দেখেছি দুই দফা, এরপর কিন্তু বিদ্যুতের দাম বেড়েছে, যদিও সেটি ভর্তুকি কিছুটা কমিয়েছে, কিন্তু ভর্তুকি দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সব কিছু মিলিয়ে জ্বালানি এবং বিদ্যুতের দাম দুটোর যে বৃদ্ধি হলো, শিল্প খাতে আমাদের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? না, ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে মানে আমরা সবাই জানি যে এই স্পেশালি এনার্জি সেক্টরে যে ভর্তুকি দিচ্ছে অ্যান্ড গ্লোবালি যে সিনারিও, এই ইরানের যে যুদ্ধ হয়েছে, এটার কারণে কিন্তু একটা শক এসেছে আমাদের। হ্যাঁ, যে অয়েলের প্রাইস যেটা কম ছিল ওটা এখন অনেক বেশি দামে আমাদেরকে ইম্পোর্ট করতে লাগছে। তো সবকিছু নিয়ে কিন্তু গ্লোবালি এনার্জি প্রাইসের দাম বেড়েছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন, সব দেশে কিন্তু এনার্জি প্রাইস হ্যাজ বিন ইনক্রিজ। পেট্রোল থেকে শুরু করে, ফুল স্টেশন থেকে শুরু করে, অ্যাক্রস দ্য বোর্ড ইন্ডাস্ট্রিতে কিন্তু জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা যদি ওইভাবে তুলনা করেন, বাংলাদেশে কিন্তু আহ, মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে বাড়িয়েছে ওইভাবে কিন্তু বাড়ানো হয়নি। আহ, তো গভর্নমেন্ট ওয়াজ কনসিডারেট ওদিক দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি যেটা হবে, এটার কারণে আমরা সবাই জানি যে জিনিসপাতির দাম ধরেন একটু বাড়ছে, আমাদের ইনফ্লেশনের এফেক্ট, মূল্যস্ফীতি কিন্তু আহ, আহ, অনেক উচ্চ মাত্রায় আছে এখন বর্তমান পরিস্থিতিতে। তো এইখানে যেটা ইনক্রিজ হয়েছে, এখানে আহ, মানে কনজিউমার এন্ডে আবার এগ্রিকালচার সেক্টরও কিন্তু এটাতে এফেক্টেড হবে। তো এখানে যেটা ন্যাচারালি যেটা আমরা দেখতে পারবো ওটা হলো যে একটা ইনফ্লেশনারি এফেক্ট ডেফিনেটলি এখানে আসবে। এখানে জিনিসপাতির দাম বাড়বে। ইভেন এগ্রিকালচার সেক্টর থেকে যে ইনপুট গুলো দেওয়া হবে, যেহেতু কস্ট অফ, ধরেন আপনার সেচ করতে গিয়ে যদি এখন কস্ট বেড়ে যায়, তো ওটা তো আলটিমেটলি পাস ডাউন করবে মানে গ্রাহক পর্যায়ে। তো ওখানেও আমরা এটা দেখব। কিন্তু তারপরে এসএমই খাত, মাইক্রো এন্টারপ্রাইজ যেগুলো, ওখানেও কিন্তু এখন ইনক্রিজ করা হয়েছে রেটটা। তো ওখানে ওনাদেরও কিন্তু সবাই কিন্তু একটা ক্যাশ ফ্লো ক্রাইসিসের মধ্যে, একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। তো এটা ডেফিনেটলি এখানে একটা প্রভাব পড়বে। তো জিনিসপাতির দাম এখানে কিন্তু বাড়বে। অ্যাট দ্য সেম টাইম ইনফ্লেশনারি এফেক্ট যখন আসবে এখানে, মানে জিনিসপাতির দ্রব্যমূল্যের দাম যখন বাড়বে, একই সাথে কিন্তু তখন কি হবে, তখন হবে যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, এটাও কিন্তু তখন সমন্বয় করতে কিন্তু ইন্টারেস্ট রেট তার মানে বাড়বে। আর একই সাথে এটার পাশাপাশি আরেকটা যে বড় একটা জিনিস যেটা আনফর্চুনেটলি আমরা সামনে দেখবো, আনফর্চুনেটলি বলছি ব্যবসায়িক কেন্দ্রবিদ থেকে, কিন্তু এটা করা উচিত ছিল অনেক আগে। ওটা হলো যে সরকারি কর্মকর্তাদেরও কিন্তু পে স্যালারি স্কেল, ইনক্রিজ নবম পে হবে। স্কেল যেটি হবে, হ্যাঁ, হ্যাঁ। পে স্কেলটা আসবে। তো ওইখানেও আপনার মনিটারি ইনজেকশন হবে। তো ওইটা, এইটার সাথে দুটা মিলিয়ে কিন্তু একটা ইনফ্লেশনারি ইফেক্ট আমরা দেখবো। এন্ড আমরা সবাই জানি যে হিস্টোরিক্যালি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা দেওয়া হয়ে থাকে, ওটা কিন্তু আপনার অনেক লো অ্যাট দ্য মোমেন্ট, হিস্টোরিক্যালি লো। একই সাথে আমাদের এক্সপোর্টের কথা যদি আমি চিন্তা করি, এক্সপোর্টও কিন্তু আমাদের ক্রমাগত এক্সপোর্ট কমছে। তো সবকিছু নিয়ে এই ইনফ্লেশনের এফেক্ট, এটা আনফর্চুনেটলি সরকারের কিন্তু কিছু করার নেই এই ক্ষেত্রে। মানে ওনাদের কিছু করার ছিল না দামটা বৃদ্ধি করা ছাড়া। বাট এট দ্য সেম টাইম বার্ক যে সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ আমরা বুঝি যে ভর্তুকি তো আপনি সবসময় তো সাবসিডাইজ করতে পারবেন না, এত বড় একটা অ্যামাউন্ট আপনি দিতে পারবেন না। কিন্তু বার্কের এখানে উচিত ছিল সরকার এটার পাশাপাশি যদি সিস্টেম লস যেটা আহ, আমরা বলে থাকি, এটার উপর যদি কোনো উদ্যোগ যদি নিত, তাহলে আমরা বুঝতাম যে ওনারা এটাকে ঠিক আছে, ওনারা সাবসিডি নিঃশ্বাসের আস্তে আস্তে সিস্টেম উঠে লসটার নেবে, দিকে যদি কিন্তু গুরুত্ব দিত ওটার দিকেও দিবে। অনেকাংশে, এটাতে আসলে গুরুত্ব জি, দেওয়া উচিত এবং খুব প্রাসঙ্গিক বটে। নিশ্চয়ই শামসামত, আপনি থাকুন আমাদের সাথে। ইজাজ হোসেন, আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাই সেটা হচ্ছে আসলে দাম বাড়বে, এটা নিয়ে আসলে মানে আমরা সন্দেহ প্রকাশ করার কোনো কিছু নেই, প্রাসঙ্গিক বটে, কিন্তু শুধু দাম বাড়ানোই কি সমাধান, কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই দামটা যে বাড়ানো হয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু এই গত এক বছরের ইয়েটা না, এটা পুঞ্জীভূত একটা কালেক্টেড ইয়ে করে এসে গেছে। হ্যাঁ,
আওয়ামী লীগ সরকারের সময় ওনারা এটাকে সমন্বয় করার জন্য তারা বলেছিল যে 12 বার, হ্যাঁ 3 বছরে 12 বার এটা বাড়বে অল্প অল্প করে, এবং 3 বছরের মাথায় এটা সমন্বয় হয়ে যাবে। তো তখন একটা স্টেপ নিয়েছিল, তারপর তো সরকার আর রইলো না। আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট কোনো স্টেপই নিল না। হ্যাঁ, ইভেন যে অন্য কোনোভাবে আপনি যে প্রশ্নটা করলেন যে সিস্টেম কিভাবে কমানো যায় এই ভর্তুকিটা, যাতে করে কম বাড়াতে হয় আর বাড়াতে হয় না, তারা কিছুই স্টেপ নেয়নি। তো এটা একটু দুঃখজনক যে আমরা ওখানে 1.5 বছর হারিয়েছি। এই সরকার আসার সাথে সাথেই কিন্তু তারা একটা কথা বলেছিল, যেটার প্রতিফলন আমরা অবশ্যই দেখতে চাই। ওনারা বলেছিল যে আমরা দাম বাড়াবো না, আমরা এটা সিস্টেম লস এবং অন্যান্য জিনিস করে আমরা এটাকে সমন্বয় করার চেষ্টা করব। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধটা লেগে গেল, তাতে একটা বিরাট burden অনাকাঙ্ক্ষিত একটা বিষয় সামনে চলে এলো। চলে আসলো। তো এই অবস্থায় এখন এই সরকার দেখতে পাচ্ছে আর ম্যানেজ করতে পারছে না। কোনো এটা গত্যন্তর যদি নেই। আর ধরে রাখে তাহলে এটা একটা আনম্যানেজেবল সিচুয়েশনে চলে যাবে। তো শামস মাহমুদ যেটা বললো যে এটা অবধারিত, এবং সেটাই হয়েছে, অবধারিতটাই হয়েছে। এখন আমার কথা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন যে বার্ক তার রোলটা তার কিভাবে সম্পূর্ণভাবে পালন করছে, তার তো খুব ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখা দরকার যে এই যে ভর্তুকিটা দিতে হচ্ছে, এই যে টাকার একটা ঘাটতি পড়ে যাচ্ছে, এটা কেন। হ্যাঁ, ওনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে এর মধ্যে আরো অন্যান্য অনেক কিছুই আছে যেটা তারা করতে পারতো। সো বার্কের এই বাড়াবার সাথে সাথেই একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল পিডিপিকে, যে আমি নেক্সট টাইম যখন আপনি বাড়াতে আসবেন তখন আমি এগুলাও দেখব ভালো করে। হ্যাঁ, তো আমরা কিন্তু ওরকম কিছু শুনি নাই। সো এখন কথা হচ্ছে যে আপনি দেখেন আমাদের কিন্তু গ্যাপটা যেটা বলে, 7 টাকায় আমরা দিচ্ছি, 7 টাকা আমরা কালেক্ট করছি, 12 টাকা ওয়াজ কস্ট, 5 টাকার মতো গ্যাপ। এই 5 টাকার গ্যাপ এখন এখানে অল্প কিছু পূরণ হবে, অল্প কিছু না, 1 টাকা 30 পয়সার মতো পূরণ হবে, কিন্তু তাও কিন্তু 3.5 টাকার মতো রয়ে যাবে। তো ওইটা তো পূরণ করতে হবে। ইতিমধ্যে যেটা হতে পারে, দেখেন আমরা তো এটা আমদানি নির্ভর সবকিছু, এর মধ্যে যে টাকা যদি ডলারের এগেনস্টে যদি উইক হয়ে যায় তাহলে কিন্তু আবার সবই গেল, আবার ওই জায়গায় চলে যাব। তো আমার মনে হয় যে একটু ভালোভাবে করে চিন্তা করে ওনাদেরকে আরো কিছু পদক্ষেপ হাতে নেওয়া উচিত। নিশ্চয়ই আপনি তখন আমাদের সাথে শামস মাহমুদ, যে বিষয়টা আমরা বলছিলাম যে কিন্তু এখানে আরেকটি বিষয় আমরা যেটা দেখলাম যে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম যেটা বেড়েছে, ঠিকই তো সরকারকে সেখানে ভ্যাট ট্যাক্সগুলো দিতে হবে। আরেকটি বিষয়, পিডিবি ভর্তুকি পেলেও কিন্তু বিতরণ সংস্থাগুলো কিন্তু সেই ভর্তুকি পাচ্ছে না, তারা কিন্তু সে খুচরা গ্রাহকের কাছে বিক্রি করে কিন্তু তারা চালাচ্ছে, সেক্ষেত্রে তারা তার ভর্তুকি পাচ্ছে না। সেক্ষেত্রে খুচরা পর্যায়ে বাড়ানোটা আসলে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? না, খুচরা পর্যন্ত ভাড়াতে লাগবে, এখানে একটা বেজ আছে। হ্যাঁ, কারণ এখানে যে জিনিসটা হলো যে একটা জিনিস কিন্তু আমরা সবসময় ওভারলুক করি যখন এই ধরনের ভর্তুকি নিয়ে কথাটা আসে। এখানে অনেক স্টেট ওন্ড এন্টারপ্রাইজ আছে যেখানে ইলেকট্রিক, কারণ এখানে কিন্তু সব পর্যায়ে বাড়ানো হয়েছে, এটা কিন্তু খালি কনজিউমার এন্ডে না, এখানে কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ থেকে শুরু করে সব পর্যায়ে কিন্তু বাড়ানো হয়েছে এবার। তো এখানে অনেক স্টেট ওন্ড এন্টারপ্রাইজ আছে, অনেকগুলো যেমন বেসিকের মতন আছে যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়, কিন্তু আনফর্চুনেটলি ওখানে কিন্তু ঠিক করে রিকভার করা হয় না। আর ওইটা আলটিমেটলি যেটা হয়, ওই বার্ডেনটা কিন্তু যারা খুচরা পর্যায়ে, যারা নর্মাল মানে সাধারণ জনগণ, হ্যাঁ, যে উপরে আসে কিন্তু, হ্যাঁ ওনার উপরে এসে কিন্তু পড়ে। অ্যাট দ্য সেম টাইম এই সিস্টেম লসের কথা যেটা বললাম, যে ধরেন এই যে আমাদের যে ইলেকট্রিক যে অটোরিকশা, আমরা সবাই জানি যে ওনারা কিন্তু কেউ মানে ইটস নট আ ফর্মালাইজ সিস্টেম, ওখানে চোরাই লাইন থেকে ওইগুলো চার্জ দেওয়া হয়। তো আলটিমেটলি যেটা হলো যে মানে দাম বাড়বে, এটা ডেফিনেটলি এটা একটা গিভেন, এটা আমরাও বুঝি। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আপনি যদি দাম বাড়াইতে যদি লাগে, এই জিনিসগুলো আবার ঠিক করতে লাগবে। অ্যাট দ্য সেম টাইম এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আছে যে ডিভ্যালুয়েশন। হ্যাঁ, এখন এই বাড়তি যে উৎপাদন কস্ট অথবা যে ইনফ্লেশনের এফেক্টে জিনিসপাতির দাম যদি বেড়ে যায়, একটা পণ্য যেটা আগে উৎপাদন করতে ধরেন 10 টাকায়, একটা মানে আমার উৎপাদন খরচ 10 টাকা, কিন্তু এখন ওটা আমার উৎপাদন খরচ আসবে 12 টাকা। এখন বাইরে থেকে যদি আমি আমদানি করি জিনিসটা, ওটার দাম পড়ে 11 টাকা।
তখন কিন্তু এই ছোট ছোট যে উদ্যোক্তা যারা আছে, যে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, এরা কিন্তু একটা হুমকির মুখে পড়ে। তো গভর্নমেন্টের কিন্তু একই সাথে এখানে উচিত যে দে শুড গো ফর ডিভ্যালুয়েশন, কন্ট্রোল ডিভ্যালুয়েশন, যাতে এই এফেক্টটাকে যাতে নেগেট করে অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে যে এটার পাশাপাশি দ্য কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি, আপনি ঠিক আছে ইলেকট্রিসিটির দাম বাড়ালেন, খুব ভালো কথা, কিন্তু দ্য কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি এদিকেও কিন্তু মনোযোগ দিতে লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, শুধু দাম বাড়ালে হবে না, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যা আছে ওগুলোর দিকেও হয়তো নজর দিতে হবে। শামস মাহমুদ, ইজাজ হোসেন থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতিতে ফিরে এসে আমরা বিরতির পর ফিরে এসে আলো আলোচনায় ফিরবো। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়ে বিদ্যুতের বাড়তি দামে অর্থনীতির নাভিশ্বাস। আমরা বিরতির পর ডক্টর ইজাজ হোসেন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। সেটি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলো যখন অর্থনীতির কথা চিন্তা করে, ক্রমবর্ধমান অর্থনীতির কথা চিন্তা করে, ব্যয় সংকোচন নীতির কথা চিন্তা করে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেখানে ঝুঁকে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে, আমরা কেন সে পথে হাঁটতে পারছি না? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা কেন হাঁটতে পারছি না, এটা তো অফকোর্স একটা প্রশ্ন সবাই রাখছে, এবং আমরা দেখেছি যে এর আগের দুইটা সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু দেখেন, এই সরকার আসার সাথে সাথেই কিন্তু অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলেছে, এবং প্রচণ্ড চাপ বিভিন্ন জায়গা থেকে তাদের উপরে আসছে। এবং আমাদের সবারই একটা আশা, এক্সপেকটেশন, যে এই বাজেটে আর কিছুদিন আছে, কয়েকদিন পরে আপনাকে এটার উত্তরটা খুব ভালোভাবেই দিতে পারতাম, যে এই বাজেটে ওনারা কীরকম ধরনের পলিসিস, কীরকম ধরনের প্রণোদনা রিনিউয়েবল এনার্জির জন্য আনে, তার উপরেই নির্ভর করবে আমাদের সামনে রিনিউয়েবল এনার্জির প্রসার কতখানি হবে। তো এই ব্যাপারে আমরা আশাবাদী যে তারা দুটো জিনিস করবে। একটা হচ্ছে যে প্যানেল এবং ওর যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে সোলার সিস্টেমের, সেগুলোর উপরে ট্যাক্স সরিয়ে দিবে কিংবা কমিয়ে দিবে। আর ব্যাটারির উপরেও যেটা বলা হচ্ছে সেটার উপরেও ওই হয় সরিয়ে দিবে কিংবা কমিয়ে দিবে। এছাড়াও তারা আরো কিছু নীতি বলবে। ফর এক্সাম্পল, তারা বলতে পারে যে 5 ইয়ার্স এইসব প্রজেক্ট থেকে ট্যাক্স নেওয়া হবে না, এবং অন্যান্য যেসব জিনিস করা দরকার, হ্যাঁ, ল্যান্ড প্রোভাইড করা, এইসব জিনিসপত্র আমরা এক্সপেক্ট করছি। সবকিছু হয়তো বাজেটে থাকবে না, কিন্তু একটা যদি সিগন্যাল আসে যে সরকারের কাছ থেকে যে তারা অ্যাক্টিভলি ফ্রম নাও অন, দেখেন ওনারা কিন্তু 10,000 মেগাওয়াট এর কথা একটা বলেছে। 10,000 মেগাওয়াট করা বাংলাদেশ কনটেক্সটে সহজ না, কোনোভাবেই সহজ না। তো এইটা যদি করতে হয় তাহলে সরকারকে অনেক অনেক সিরিয়াসলি কাজ করতে হবে। সো সেই সিরিয়াসনেসটা আমরা দেখতে চাই। এখন কথা যে সরকার মাত্র 3 মাস এসেছে, তারা কাজটা আরম্ভ করেছে। সো আপনার প্রশ্নের উত্তরটা হয়তো 1 বছর পরে আমি ভালোভাবে দিতে পারতাম যে কেন করছে না। আমি আশা করছি করবে, এবং এই আশা নিয়েই কিন্তু আমরা আপাতত আছি। নিশ্চয়ই, আশায় তো থাকতে হবে। দিন শেষে আশাটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। শামস মাহমুদ, আমরা এটাও আশা রাখতে চাই যে যেখানে জ্বালানির দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও যে একটা এক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হবে না, সেটা আসলে বড়ার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সমক্ষমতা কি আসলে আমাদের আছে সেটা মোকাবেলা করার? না, এখানে ডেফিনেটলি দেখেন, এখানে বাংলাদেশে কিন্তু একটা জিনিস যে মানে দিস ইজ নট আ ভেরি ইজি প্লেস ব্যবসা করার জন্য। বাংলাদেশের ল্যান্ডস্কেপ কিন্তু ইজ নট আ ইজি প্লেস টু ডু বিজনেস। তার মধ্যে আপনি যদি দেখেন আমাদের প্রবৃত্তি দেখেন, হ্যাঁ, মানে সামহাউ উই ম্যানেজ, আমরা কিন্তু সলিউশন গুলো বের করি। দিস ইজ দ্য গুড পার্ট। এখন জিনিসটা হলো যে এজাজ স্যার যে কথাটা বলেছে, বারবার পরীক্ষার মুখে পড়তে হয়। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু একটা লিমিটেশন আছে, আমাদের জায়গায় ওরকম জায়গা নেই যে আপনি ফুড সিকিউরিটির দিকে নজর দেবেন, এগ্রিকালচারের দিকে যাবেন, নাকি আপনি সোলারের জন্য সোলার ফার্ম ডেডিকেট করবেন। দেয়ার আর ইফস অ্যান্ড বাটস, অনেক ট্রেড অফ আছে। তারপর আমাদের ফ্যাক্টরি তো যেমন একটা পরিসংখ্যান যে কয়দিন আগে বের হলো যে only 12% অফ দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এনার্জি, মানে সোলার এনার্জি। তো এটাও ভেরি আনফর্চুনেট, যেখানে 50% অফ আওয়ার মার্কেট ইজ দ্য ইউ, যেখানে গ্রিন ট্রানজিশন, ডিকার্বনাইজেশন আর ইম্পর্টেন্ট। আর আপনি যে শুরুতে একটা জিনিস আমি বলতে একটু ভুলে গেছিলাম, দেখেন এনার্জি প্রাইস যে বাড়ানো হলো, এটা কিন্তু ইরিগেশন, স্মল ইন্ডাস্ট্রি, ব্যাটারি চার্জিং, কমার্শিয়াল ইন্ডাস্ট্রি সবার জন্য বাড়ানো হয়েছে। একই সাথে হসপিটালের জন্য কিন্তু অলমোস্ট 20% ইনক্রিজ করা হয়েছে, 20%, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এখন মানে আনফর্চুনেটলি মানে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে এখন আপনার মানে হসপিটালের যে বিল দিয়ে আমরা মানে নর্মালি এটাও কিন্তু বেড়ে যাবে। কিন্তু এই জায়গায় এই যে আপনি যে সোলারের কথা বললেন,
কয়েকটা বেসরকারি খাতের হসপিটাল কিন্তু ইতিমধ্যে যেমন এনার্জির উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য ছাদের উপর যেমন ওনারা সোলার প্যানেল বসেছে, কারণ হসপিটাল কিন্তু ইউজুয়ালি বড় হয় বাংলাদেশের সাইজগুলো। তো আমাদেরও কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও এই উদ্যোগগুলো নেওয়া উচিত, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এটার উপরে যে ইউজেবল যে সার্ফেস এরিয়াগুলো আছে, মানে যদ্দূর করা যায় ওরকম করেই কিন্তু আমাদের প্ল্যান করতে লাগবে। নিশ্চয়ই। আমরা ডক্টর ইজাজ হোসেন আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে জ্বালানির দামটা বাড়লো, বিদ্যুতের দামটা বাড়লো, ব্যাংকিং অস্থিরতা, একজন জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে আসলে জ্বালানি নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জায়গাটা কেমন হওয়া উচিত বলে মনে করছেন? একটু প্রশ্নটা আবার করবেন। একদিকে জ্বালানির দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সামনে বাজেটও আসছে, সবকিছু মিলে দেশের অর্থনীতি কোন পথে আছে সেটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি। শাহনাজ মাহমুদও তার পর্যবেক্ষণটা তুলে ধরেছে। সবকিছু মিলিয়ে আগামী বাজেটকে সামনে রেখে আমাদের দেশের জ্বালানি ব্যবস্থাপনার পুরোটা কেমন হওয়া উচিত বলে মনে করছেন একজন বিশেষজ্ঞ হিসেবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাজেটে আমাদের এই বাজেটটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ এনার্জির জন্য, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এনার্জির চাপগুলো সব দিক থেকেই আসছে। হ্যাঁ, একদিক না, সব দিক থেকে। তাহলে আমি যেটা মনে করি যে আমরা অত্যন্ত আমদানি নির্ভর হয়ে গেছি, এত আমদানি নির্ভর হয়ে গেছি যে অ্যাকচুয়ালি মানে ডিসক্রাইব করাই অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, যে এত আমদানি নির্ভর আমরা হয়ে গেছি। তো এই অবস্থায় আমাদের নিজস্ব গ্যাস আহরণটা বাড়াতে হবে, যে আমাদের সেই চেষ্টাটা যেন অব্যাহত থাকে। তো এই বাজেটের সবচেয়ে বড় জিনিস হবে যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনটা যেন যেটা চলমান আছে, টাকাও আসছে আমি স্বীকার করি, এটা যেন থেমে না যায়, এবং পারলে যেন আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, কারণ খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরেই যেটা আমরা একটু আগে ডিসকাশন করলাম, যত রকম প্রণোদনা দেওয়া যায় রিনিউয়েবলের জন্য দেওয়া হবে। আরেকটা জিনিস আমার খুব প্যাশন, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন, এনার্জি এফিসিয়েন্সি। তো এনার্জি এফিসিয়েন্সিটাকে যদি ঠিকভাবে হারনেস করা যায়, তাহলে কিন্তু ধরেন এই যে বিদ্যুতের দাম বাড়লো, আমাকে একজন জিজ্ঞেস করলো কত টাকা বাড়বে, যার 1000 টাকা, হ্যাঁ, যার বিল এখন, তার বিল হবে 1150 ধরেন। হ্যাঁ, তো 1150 এর মধ্যে তার যদি সে যদি একটু চেষ্টা করে কনজারভেশনে সে 50 টাকা 100 টাকা কমাতে পারে। আর যদি তার যেসব যেখানে যেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, যেরকম ফ্যান, সে যদি বাসায় 2টো ফ্যান ওই যে ওয়ালটনের বিএলডিসি ফ্যান করে দেয়, তাহলেই কিন্তু আরো 50 টাকা কমে যাবে। সো এরকম নানাবিধ পদক্ষেপ কিন্তু সবাই নিতে পারে। হ্যাঁ, কিন্তু একটা পয়েন্ট আসে যার বিয়ন্ডে তো অফকোর্স কনজারভেশন করা যায় না, বাট এফিসিয়েন্সি সবসময় করা যায়। সো এফিসিয়েন্সির দিকেও আমরা ইয়ে রাখবো। সো সব কিছু মিলে, এই তিনটা মিলে আমি যেটা আরেকটা মনে করি, সময় নেই আলাপ করার, যে এনার্জি স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার, এটা যেটা সরকারও ফলো করবে, ইন্ডাস্ট্রিও ফলো করবে। নিশ্চয়ই, এটা আসলে হওয়া উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন ডক্টর ইজাজ হোসেন এবং শাহনাজ মাহমুদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।